মিটি কার্টুন হাউস। অনেকদিন পর আজকে আবার নবাবগঞ্জ যাচ্ছি। ওখানে আমার বড় মামার বাড়ি। বড় মামা একসময় পুলিশের বড় অফিসার ছিলেন, এখন রিটায়ার হয়ে গেছে। রিটায়ারমেন্টের পর এই নবাবগঞ্জে এসে একটা বাড়ি কিনে আছেন। মামার প্রখর বুদ্ধি, আর সেই জন্য পুলিশ মহলে তার বেশ নাম ডাক ছিল। এখন এই নবাবগঞ্জেও লোকাল পুলিশ স্টেশনের সাথে তার বেশ ভালো সম্পর্ক। বেশ কয়েকটা কেসে বড় মামা পুলিশকে অনেক হেল্প করেছে। কিছুদিন হলো আমি মামার নতুন সাগরেদ হয়েছি। মামা যখন কেসগুলো সলভ করে মামার সাথে ঘুরতে খুব ভালো লাগে। তাই মামাকে বলাই আছে, তুমি নতুন কোনো কেসে যোগ দিলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। মামা জানিয়েছে নতুন একটা কেস মামার হাতে এসেছে। ওই লোকাল থানা থেকেই মামাকে একটু সাহায্য করতে বলেছে আর কি। তাই যাচ্ছি মামার বাড়ি। প্ল্যাটফর্মে মামা একটা টোটো পাঠিয়েছিল, সেই টোটো করেই আমি বাড়ি পৌঁছলাম। ঘরে ঢুকে দেখি সোফায় বসে বসে মামা কি সব যেন ভাবছে। মামা, কি এত ভাবছো? ও, তুই চলে এসেছিস? ভেতরে যা, মামি তোর জন্য অপেক্ষা করছে। ভেতরে যাব? কি জন্য ডাকলে সেটাই তো বললে না। আরে কেসটা কি সেটা তো বলো। বলছি সবে এসেছিস, এখন ভেতরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, কিছু খাওয়া দাওয়া কর, তারপর বলছি। অগত্যা আমি ঘরের ভেতরে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষে সন্ধেবেলা মামার সাথে বসলাম কেসের গল্প শুনবো বলে। এবার বলো কি হয়েছে? শোন তবে, কিছুদিন ধরে এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। অনেক মানুষ মারা যাচ্ছে। অবশ্য মারা যাচ্ছে না খুন হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। মানে ঠিক বুঝতে পারলাম না। কিছুদিন আগে লোকাল থানার ওসি আমাকে একবার ফোন করে থানায় ডেকে পাঠায়। আরে স্যার যে, বসুন বসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। জানেন তো স্যার, কিছুদিন ধরে এখানে বেশ কিছু মানুষ মারা গেছে, আর সবারই গলায় দুটো দাগ পাওয়া যাচ্ছে, গভীর ক্ষত। যেন মনে হচ্ছে ওই কোনো প্রাণী যেন ওখানে দাঁত বসিয়ে গভীর ক্ষত করে দিয়েছে। আর পোস্টমর্টম রিপোর্টে পাওয়া যাচ্ছে বাদুড় জাতীয় কোনো প্রাণীর দাঁতের ক্ষত ওটা। আর ওই ক্ষত দিয়ে রক্ত চুষে খেয়ে ওদের মারছে ওই বাদুড় জাতীয় কোনো একটা প্রাণী। এই হচ্ছে কাহিনী। সে কি গো, তার মানে ভ্যাম্পায়ার? মামার সমস্ত কথা শুনে
আমার মুখ দিয়ে একটা কথাই বেরোলো, কিন্তু আমার কথা শুনে মামা যেন কেমন একটা চিন্তায় পড়ে গেল। কি বললি? ভ্যাম্পায়ার? এটা তো ভেবে দেখিনি। ঠিক আছে, তুই এক কাজ কর, রাত অনেক হয়েছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়। আমাকে আবার নতুন করে ভাবতে হবে। বুঝলাম এখন আর মামার কাছে বসে থেকে কোনো লাভ হবে না। একবার যখন বলেছে যেতে, তখন আর মামা আমার দিকে ফিরেও তাকাবে না। চুপচাপ আমি চলে গেলাম। মামি, ও মামি। হ্যাঁ রে, বল, ঘুম ভাঙলো? হ্যাঁ, ঘুম তো ভাঙলো। মামা কোথায় গো? এই তো ছাদে ছিল, এখন জানি না কোথায় গেছে। দেখ গে, স্নানে ঢুকেছে হয়তো। আচ্ছা শোনো না মামি, আমি একটু গ্রাম ঘুরতে বেরোচ্ছি, তুমি মামাকে বলে দিও। হ্যাঁ, গ্রাম ঘুরতে যাচ্ছিস? ঠিক আছে, যা, তবে কাছে পিঠে থাকিস, বেশি দূরে যাস না, কেমন? গ্রামে নাকি খুব অদ্ভুত ঘটনা ঘটছে, একটু সাবধানে থাকিস। গ্রামে ঘুরতে আমার খুব ভালো লাগে। যখনই আমি গ্রামে আসি, তখনই আমি পায়ে হেঁটে গ্রাম ঘুরি। গ্রাম ঘুরতে বেরিয়ে আমি নদীর পাড়ে যাব না, এটা তো হতেই পারে না। তাই আমি নদীর পাড়ের দিকে যেতে গেলাম। কিন্তু নদীর কাছে গিয়ে দেখি নদীর পাড়ে দুজন খুব জোর গলায় কথা বলছে। আমি অত শত জানি না, তোমার ছাগল আমার ক্ষেতের সব ফসল খেয়ে চলে যাচ্ছে, আমার কত লোকসান হয়ে যাচ্ছে বলো তো। আমি কি করব? আমি তো ছাগলটাকে বেঁধে রাখি, ও যদি চলে যায় এভাবে। এই দেখো, আমি শেষবারের মতো বলে গেলাম, এই তোমার ছাগলকে তুমি যদি সামলাতে না পারো, তোমার ছাগলকে তুমি কিন্তু আর পাবে না, আমি ওর ব্যবস্থা করব। আমি কি করব? সন্ধেবেলা আমি ভাবলাম আমি একটু মামার কাছে গিয়ে বসি। মামা তো আমাকে পাত্তাই দিচ্ছে না, শুধু আসার পর কেসের গল্পটা বলেই চুপ করে গেল। কি করছে, সারাদিন কোথায় যাচ্ছে, আমাকে কিছু বলছেই না। মামা, কি করছো গো? এই তো তোরই অপেক্ষা করছিলাম, আয় আয় বস। গ্রাম ঘোরা হলো? ওই আর কি, একরকম ঘুরলাম। কেন রে, কি হয়েছে? তুমি তো জানো, গ্রামে এসে নদীর পাড়ে যেতে আমার কি ভালো লাগে। নদীর পাড়ে গিয়ে বসে আমি প্রাকৃতিক শোভা দেখতে কত ভালোবাসি। আজও গিয়েছিলাম নদীর পাড়ে, কিন্তু ওখানে গিয়ে দেখি দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। আমার আর নদীর পাড়ে বসা হলো না, চলে এলাম। বুঝলাম। আচ্ছা একটা কথা বলতো, তুই কাল আমাকে ভ্যাম্পায়ারের কথা বললি তাই তো? ভ্যাম্পায়ার কথাটা শুনলেই তোর মনে কিরকম একটা ছবি ভেসে ওঠে বলতো? ভ্যাম্পায়ার? ভ্যাম্পায়ার বললেই তো একটা মানুষের মুখের মতো, দাঁতগুলো একটু ছুচলো ছুচলো, এই অনেকটা কুকুরের দাঁতের মতো, কানগুলো ছুচলো ছুচলো, এইরকমই তো। কি বললি? কান ছুঁচলো? হ্যাঁ, কেন বলো তো? না না,
ঠিক আছে, কিছু না, তুই এখন আয়। পরের দিন সকালে আমি ঘরে চুপচাপ বসেছিলাম। হঠাৎ মামি এসে বলল, তোকে তোর মামা ডাকছে, দেখ তো কি বলছে। আচ্ছা, যাচ্ছি। এই তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, বেরোতে হবে, রেডি হয়ে নে। কোথায় যাবে মামা? আবার একটা খুন হয়েছে, সেই একই ভাবে। খুন? আবার? হ্যাঁ, আবার খুন হয়েছে। আর দেরি করিস না, তাড়াতাড়ি চ, আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এই তো স্যার, আপনার অপেক্ষাতেই ছিলাম। এও কি বাকিদের মতোই মাঝরাতে মারা গেছে? আগে হ্যাঁ স্যার, বাকি সবার মতোই মাঝরাতে কেউ এসে মেরে দিয়ে গেছে। আর ওই গলায় দুটো দাঁতের দাগ রয়েছে। পুলিশ অফিসার আর মামার কথা শুনতে শুনতে হঠাৎ তাকিয়ে দেখলাম, একে তো আমি দেখেছি। কালকে তো যে দুজন ঝগড়া করছিল তার মধ্যে তো এও ছিল। তারপরেই দূরে তাকিয়ে দেখলাম, কাল যে ভদ্র মহিলার সাথে ঝগড়া হচ্ছিল তিনি দূরেই গাছের তলায় দাঁড়িয়ে রয়েছেন। আমার কেন জানি না হঠাৎ ভয় করে উঠল। আমার সচরাচর মামার সাথে কোথাও গিয়ে ভয় করে না, কিন্তু আজ কেন জানি না আমার যেন ভয় করছে। মামা, কালকে যে দুজনকে ঝগড়া করতে দেখেছিলাম এ তার মধ্যে একজন। কি বললি? কালকে তুই একেই ঝগড়া করতে দেখেছিস? তুই ঠিক বলছিস তো? ভালো করে দেখ, ভুল করছিস না তো? একবারই তো দেখেছিস তাকে। আমি একটুও ভুল করছি না, এই সে। তাহলে কার সাথে ঝগড়া হচ্ছিল সেটা দেখাতে পারবি? কেন পারবো না? ওই তো দূরে গাছের তলায় দাঁড়িয়ে আছে, ওনার সাথেই ঝগড়া হচ্ছিল। আমার কথা শুনে মামা পিছন ঘুরে ভদ্র মহিলাকে দেখলেও দেখি মামা কেমন যেন চিন্তায় পড়ে গেল। শোন, তুই এক্ষুনি বাড়ি চলে যা, মামিকে গিয়ে বলবি আমার ফিরতে দেরি হবে। আমি একবার পুলিশ স্টেশন যাব, আর রাস্তায় কারোর সাথে কথা বলবি না, চুপচাপ বাড়ি চলে যাবি। কিন্তু মামা, আমি বাড়ি। আর কোনো কথা নয়, চুপচাপ বাড়ি চলে যাবি। আমার এতটুকু আসার ইচ্ছে ছিল না, কিন্তু মামার ধমকানি খেয়ে কিছু আর না বলে আমি চলে এলাম। সকালবেলা আমায় বাড়ি পাঠিয়ে দিয়ে মামা যে কোথায় কোথায় গেছে তা জানি না, কারণ মামার ফিরতে ফিরতে বিকাল হয়ে গেছে। শুধু পুলিশ স্টেশন গেলে অত দেরি করে ফিরতো না। আর আমার মনে হচ্ছে আজ রাতেও মামা বেরোবে, কারণ কি যে ঘটছে মামা মনে হচ্ছে বুঝতে পেরে গেছে, কিন্তু আমাকে সাথে থাকতে দিচ্ছে না। আমি অপেক্ষায় আছি, একবার যেই জানতে পারবো মামা বাড়ি থেকে বেরিয়েছে আমিও মামার পিছু নেব। এমন সময়, শুনছো, আমি বেরোচ্ছি, সদর দরজা বন্ধ করে দিও, আমার ফিরতে দেরি হবে। আমিও লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে এলাম। কিছুক্ষণ পরেই মামাকে দেখতে পেলাম। তারপর মামার পিছু পিছু হাঁটতে শুরু করলাম।
দেখলাম মামা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু বাড়িটার উঠোনে কে একজন যেন চিৎপাত হয়ে পড়ে আছে, তার সামনে কে একজন যেন বসে আছে। মামা হঠাৎ চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? মামার গলার আওয়াজ পেয়ে যে চেহারাটা আমাদের দিকে ফিরে তাকালো, সেটা একটা জলজ্যান্ত ভ্যাম্পায়ার ছাড়া আর কিচ্ছু নয়। কি বিভৎস চেহারা! চোখগুলো লাল লাল, দাঁতগুলো যেন ঠিক শিয়ালের মতো, কানগুলো ছোঁচালো। আমাদের দেখতে পেয়ে ওই ছেলেটা চোখের নিমেষে মানুষ থেকে বাদুড় হয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। বাড়িতে এসে মামার কাছে খুব বকা খেয়েছি, তবে বকার পরিমাণটা একটু কম ছিল, কারণ মামা এটা স্বীকার করেছে আমার জন্যই মামা সব ব্যাপারটা বুঝতে পেরেছিল। আচ্ছা মামা, তুমি জানলে কি করে কাল ওই ভ্যাম্পায়ার ছেলেটা ওই বাড়িটাতেই যাবে? তোর কাছ থেকে ভ্যাম্পায়ারের কথা শুনে আমি ভাবতে লাগলাম যে একটা ভ্যাম্পায়ারকে দেখতে কেমন হয়। তারপর তুই যখন বললি ছুঁচোলো কানের কথা, তখন হঠাৎ করেই আমার রতনের কথা মাথায় এলো। রতনের কানটা অস্বাভাবিক রকম লম্বা এবং ছুঁচালো। তারপর কাল যখন তুই ওই ঝগড়ার ব্যাপারটা বললি আর ওই মহিলাকে দেখালি, তখন আবার রতনের কথাটাই বারবার আমার মাথায় আসছিল। আসলে উনি হচ্ছেন রতনের মা। তারপর আমি পুলিশ অফিসারকে বলি যারা যারা মারা গেছে তাদের সাথে রতনের মায়ের কোনো ঝামেলা হয়েছে কিনা খবর নিতে। জানা যায় যারা যারা মারা গেছে প্রত্যেকের সাথেই আগের দিন কোনো না কোনো ভাবে রতনের মায়ের ঝামেলা হয়েছে, মানে তারা এসে রতনের মায়ের সাথে খারাপ ব্যবহার করে গেছেন। ও আচ্ছা, কিন্তু তুমি বুঝলে কি করে যে ওই বাড়িতে যে থাকে তার সাথে ওই রতনের মায়ের আবার ঝগড়া হবে, রতন ওই বাড়িতেই আসবে? এই ব্যাপারটা খানিকটা সাজানো। আসলে আমি পুলিশ অফিসারকে বলেছিলাম কাউকে একজনকে পাঠিয়ে রতনের মায়ের সাথে একটু ঝগড়া বাঁধিয়ে আসতে, আর যার কি পাঠাবে তার বাড়িতে যেন সন্ধ্যা থেকে একজন পুলিশ অফিসার পাহারায় থাকে। আর আমিও সময় থাকতে থাকতে ওই বাড়ির সামনে চলে যাব বলেছিলাম। আমি জানতাম রাত হলেই রতন আবার আসবে, আর আমার অনুমানই সঠিক হলো। তাহলে মামা এবার কি হবে? ওই ভ্যাম্পায়ারটা তো উড়ে চলে গেল, ওকে তো পুলিশ ধরতে পারলো না। ভ্যাম্পায়ারকে কি আর পুলিশ ধরতে পারবে? মনে তো হয় না পারবে। তবে রতনের সত্যিটা তো সবার সামনে এসেছে। আমার মনে হয় না ওর ভ্যাম্পায়ার রূপ নিয়ে আর কোনোদিনও এই গ্রামে আসবে। আমার খুব জানতে ইচ্ছে করছিল যে একজন সাধারণ মানুষ কি করে মানুষ থেকে ভ্যাম্পায়ার হয়ে গেল। আমার খুব ইচ্ছা করছিল রতনের মায়ের কাছে গিয়ে সমস্ত ঘটনাটা জানার, কিন্তু আমি জানি মামা আমাকে কিছুতেই যেতে দেবে না, তাই এই ইচ্ছাও আর প্রকাশ করলাম না। আমি জানি এই রহস্যের উদ্ঘাটন কোনো দিনও হবে না, এই রহস্য রহস্যই থেকে যাবে।